স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছি আমি শাওন হাসনাত। দেশের রপ্তানির ৮০% আসে তৈরি পোশাক খাত থেকে। তবে তাজরিন ও রানা প্লাজা বিপর্যয়ের পর থেকেই চাপে আছে বিলিয়ন ডলারের এই খাত। কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে চলছে কারখানা পরিদর্শন ও সংস্কার। তবে প্রায়শই নানা বিতর্ক উঠছে একে ঘিরে। অ্যাকর্ড এয়ারলাইন্সের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। আজ আমরা তাই আলোচনা করব পোশাক কারখানা পরিদর্শন নিয়ে। এ নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে আছেন কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ এবং বিজিএম এর সাবেক সহসভাপতি শহীদুল্লাহ আজিম। প্রথমে আমি একটু জানতে যাচ্ছি সৈয়দ আহমেদ আপনার কাছে যে টম্পাকো যে সম্প্রতি যে কারখানায় যে দুর্ঘটনা ঘটে গেল এবং এখানে অনেক শ্রমিক মারা গেল, তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের আগে থেকে কতটুকু সতর্কতা ছিল? আপনারা কিন্তু বিশেষ করে আমি যদি আপনাকে স্মরণ করিয়ে দিই যে তাজরিন এবং রানা প্লাজা বিপর্যয়ের পর আপনারা কিন্তু বিভিন্ন পোশাক কারখানার ভবনের ছাদের উপর থেকে বিশেষ করে বয়লার এবং আপনার জেনারেটর নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু অন্যান্য কারখানার ক্ষেত্রে দেননি। সেক্ষেত্রে দুর্ঘটনা হওয়ার পর গতকাল আপনারা একটা প্রজ্ঞাপন দিয়েছেন, মানে সবকিছুতেই আসলে একটু দেরি হচ্ছে কেন? ধন্যবাদ শাওন। আসলে আমি প্রথমে একটু পিছনে যেতে চাই। আমরা আমাদের যদি গার্মেন্টস সেক্টরের ইতিহাসটা চিন্তা করি, ৮০-র দশক থেকে আমরা গার্মেন্টস সেক্টরে প্রবেশ করেছি। আমাদের যদি এন্টারপ্রেনিয়ার বলি, শ্রমিক বলি, ম্যানেজার বলি, সবাই কিন্তু আপনার প্রথম পর্যায়ে তাদের চাকরির শুরু, তাদের বিজনেসের শুরু, তার কর্মের শুরু। আমরা ওইখান থেকে কিন্তু কিছু লার্ন আমরা করেছি, যে কারণে আপনি দেখেন যে আমরা গার্মেন্টস সেক্টর যত মানে কলকারখানা আছে গার্মেন্টস সেক্টরে, আমরা সারা দেশে অ্যাকর্ড অ্যালায়েন্স এবং সরকারি উদ্যোগে ন্যাশনাল ইনিশিয়েটিভের আওতায় ওই বিষয়টা আমি আসবো, আমি একটু আপনার কাছে যেটা আমি জানতে করেছি। চাচ্ছি এখন এইটারই ধারাবাহিকতা কিন্তু আমরা যখন অন্যান্য সেক্টরে যখন আমাদের কাজগুলি পরিচালনা করি, আমি যদি বলি যে আমরা শুধু মেশিন লেআউট প্ল্যান নিয়ে কাজ করে থাকি, বিল্ডিং এর স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি নিয়ে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কিন্তু কাজ করে থাকে না, তার জন্য সেপারেট অথরিটি রয়েছে। তো আমরা যে সমস্ত মানে মেশিনারিজ লেআউটগুলি আমরা করি, সেখানে কিন্তু আমরা এমন কিছু এখন পর্যন্ত আমি মনে করি যে খুব একটা ভুল করে যাচ্ছি না। তবে এখান থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করেছি। আমার মনে হয়েছে যে আমরা এইটার যদি নিরাপত্তা নিশ্চিত করতে চাই, যেহেতু এটা আমাদের এই সেক্টরগুলিতে আমাদের নজর দেওয়া আবশ্যক হয়ে পড়েছে, সেইখানে আমাদের কিছু কিছু পরিবর্তন সূচিত করতে হবে। সেই জন্য আমি এখানে যাতে পরিদর্শনের কনসেন্ট্রেশনটা বাড়ে, সেই জন্য কিন্তু আমি একটা সার্কুলার ইস্যু করেছি যে পরিদর্শন আগে এখানে আমাদের কনসেন্ট্রেশন কম ছিল, আরএমজিতে বেশি ছিল। কারণ আপনি যেরকমটি বলেছেন, আরএমজিতে আমাদের বৈদেশিক মুদ্রা আসে 83%। আপনাকে কিন্তু আমি সংশোধন দিচ্ছি, 80% নয়। আপনি গত মাসের ফিগার যদি দেখেন 83%। এখান থেকে যেহেতু আমাদের 83% আসে, আমাদের কনসেন্ট্রেশনটা স্বাভাবিক ওই ইন্সপেকশনে বেশি ছিল। কারণ এখানে আমার সারা পৃথিবীর মানুষের একটা চোখ আছে। না, আমি একটু যদি শহীদুল্লাহ আজিম আপনার কাছে জানতে চাই যে উনি বলছেন যে আসলে আরএমজিতে সবচেয়ে বেশি আমাদের সারা বিশ্বেরই একটি কনসেন্ট্রেশন। তো আমি যদি একটি যে বিষয় জানতে চাই যে অন্যান্য কারখানায়ও যখন এই দুর্ঘটনাগুলো ঘটে, সেক্ষেত্রে কি আরএমজির উপর বা তৈরি পোশাক খাতের উপর আলাদা কোনো প্রভাব পড়ে? আপনাকে ধন্যবাদ। আমি এ ব্যাপারে কথাটা একটু অন্যভাবে বলতে চাই। শিল্প অঞ্চলে বা শিল্প সেক্টরে যখন একটা বিপর্যয় হয়, তখন কিন্তু বিদেশে দেখে না সেটা আরএমজিতে হলো না টেক্সটাইলে হলো কিংবা পাট শিল্পে হলো। শিল্প অঞ্চলে কোনো ডিজাস্টার হলে ওরা ধরে নেয় বাংলাদেশে একটা শিল্প অঞ্চলে ডিজাস্টার হলো, এতটা মারা গেল। তো এটা কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট এটা পড়ে, এটা আমাদের বিশ্বব্যাপী একটা খারাপভাবে জিনিসটা নেয়, এত ভালো মেসেজ যায় না। তো আরএমজিতে হোক, টেক্সটাইলে হোক বা আরএমজি বাইরের কোনো সেক্টরে হোক, শিল্পাঞ্চলে যদি হয়, এটা কিন্তু আমার মনে হয় এটা আলাদা একেবারে করা উচিত না। আমাদের শিল্প সেক্টর যেটা আছে, সেখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, সমন্বয় করে সবগুলোর জন্য একটা হেড অফ দ্য, মানে আমি বলবো যে একটা মাথায় একই থাকতে হবে এবং ফ্যাক্টরিগুলো ইন্সপেকশন করা হয়। এভাবে আলাদা করলে হবে না। হ্যাঁ, এটা আপনি বলতে হয় যে উনি যেটা বললেন 83% আমাদের ফরেন কারেন্সি আমরা আর্ন করি এই আরএনডি সেক্টর থেকে, এ সত্যি কথা। এবং রানা প্লাজার পরে আমরা সম্মিলিতভাবে অনেকগুলো উদ্যোগ নিয়েছিলাম, অ্যাকর্ড অ্যালায়েন্স সৃষ্টি হয়েছে, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান সৃষ্টি হয়েছে। এই কারণে আমরা এখন থেকে বলতে হবে, আমার যেভাবে সংস্কার করা হয়েছে ফ্যাক্টরিগুলো, ফার্স্টে আমরা শুধু সোশ্যাল অডিট নিয়ে চিন্তা করতাম, স্ট্রাকচার ডিজাইন নিয়ে চিন্তা করতাম না, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতিটি ফ্যাক্টরি সংস্কার কাজ যেভাবে করছে,
আন্তর্জাতিক পর্যায়ে অনেকগুলো দেশে আমাদের স্ট্যান্ডার্ড কিন্তু এখনো নেই। আমরা কিন্তু আমি বলবো এই হিসাবে আমরা কিন্তু এগিয়ে গেছি। হ্যাঁ, এটা একটা আমরা রানা প্লাজা সেই ভবন বিধ্বস্তের ঘটনার পর থেকেই কিন্তু আমরা সজাগ হয়েছি বাংলাদেশে। আমরা শুধু আমাদের সেক্টর না, সমস্ত ডিপার্টমেন্ট তাদের চোখ খুলে গেছে এবং সমস্ত ডিপার্টমেন্ট কে কাউকে ছাড় দিচ্ছে না নিরাপত্তার খাতিরে। না, আপনি যেটা বলছেন কিছুটা হলো প্রভাব পড়বে, আপনি সেটা বলতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই আপনার কাছে সৈয়দ আহমদ, যে আপনি বলছেন যে আপনারা এখন বয়লার মেশিন বা অন্যান্য যে সরঞ্জামাদি থাকবে সেগুলো নামিয়ে ফেলার একটা নির্দেশ, শুধু এটা আরএমজি না, আরএমজির বাইরেও এটা আপনারা সার্কুলার আমি দিয়েছেন। শাওন, সেক্ষেত্রে আপনাকে- বিষয়টা যদি একটু পরিষ্কার করেন। শাওন, আমি একটা কথা আসলে বলতে চাই যে আসলে বয়লারের জন্য কিন্তু একটা ডিপার্টমেন্ট আছে আলাদা, তারা কিন্তু বয়লার ইন্সপেকশন করে থাকে। জেনারেটরের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, তারা ইলেকট্রিক ইকুইপমেন্টগুলি দেখে। কিন্তু আমরা নামিয়ে তুলে ফেলার কাজটা কিন্তু কারখানা পরিদর্শন অধিদপ্তর না, আমরা লেআউটটা অ্যাপ্রুভ করে থাকি যে আসলে সেফটি আছে কিনা। তবে আমি আপনাকে একটা কথা মানে দৃঢ়ভাবে বলতে চাই যে আমাদের কিন্তু সময় হয়েছে, যে মেসেজটা আমরা দিতে চাই, সময় হয়েছে শুধু আরএমজির উপর কনসেন্ট্রেশনটা আমরা রাখলে আর চলবে না। কারণ আজিম ভাই যেমন কথাটি বললেন যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, আমার কর্মক্ষেত্রে মানুষ মারা যাওয়া মানে এর দায় কিন্তু আমাদেরই, আমাদের সকলের। এই দায় আমরা বহন করতে পারি না। কাজে আমাদের সকলের সম্মিলিত প্রয়াস নিয়েই কিন্তু আমাদের অন্য খাতেও যাতে দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমাদের কাজ করতে হবে। আমরা কাজ করে যাচ্ছি এবং আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই যে আমরা অবশ্যই শুধু আরএমজিতে যেরকম আমরা অ্যাসেসমেন্টটা করেছি, ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট, এটা খুব জোর দরকার ছিল। আজিম ভাই, আপনি তো এই গোটা প্রসেসের সঙ্গে শুরু থেকে আমার সঙ্গে ছিলেন। এই যে কাজটা আমরা করেছি এটা কিন্তু একটা ইম্প্যাক্ট পড়েছে এবং আমরা বুঝতে পেরেছি যে আমাদের বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি বিশেষ করে আরএমজিতে কী অবস্থায় আছে। তেমনিভাবে আমাদের অন্য ভবনগুলিও আমাদের এরকম ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করা দরকার, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এই ভবনে আর কি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার। তখন কিন্তু আমরা একটা সামনের দিকে আগাতে পারবো। আমরা আরো শুনবো আপনার কাছে। তো আলোচনার এই পর্যায়ে নিচ্ছে 1 মিনিটের একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম আবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। তো আমরা কথা বলছিলাম সৈয়দ আহমদের সাথে। আপনি যেটা বলছিলেন যে আসলে অন্যান্য কারখানাগুলোতে আপনারা এখন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন, পরিদর্শনের দিকে যাবেন, বিশেষ করে তৈরি পোশাক খাতের বাইরে যে কারখানাগুলো রয়েছে। তো আমি একটু শহীদুল আজিম আপনার কাছে যেটা জানতে চাই যে তৈরি পোশাক খাতে প্রায় আমি যদি আপনাকে বলি রানা প্লাজার পরই অ্যাকর্ড অ্যালায়েন্স গঠন করা হলো, এখন প্রায় 2.5 বছর 3 বছরের মতো হয়ে গেছে। এর মধ্যে অ্যাকর্ড প্রায় 62 ভাগ কারখানা কমপ্লেন্স তারা সংস্কার কাজ শেষ করেছে বলছে, অ্যালায়েন্সও করছে, সরকারও করছে। তো মানে এই নিয়ে আপনাদের মালিকদের পক্ষ থেকে কিন্তু প্রায় একটা অভিযোগ শোনা যায় যে অ্যাকর্ড অনেক ক্ষেত্রে নিয়ম মানছে না। বিষয়টি কি একটু যদি বলেন। আমি আপনি বলবো যে রানা প্লাজা পরে আন্তর্জাতিক যে ইন্সপেকশন টিমগুলো গঠিত হলো অ্যাকর্ড অ্যালায়েন্স প্রথমে আমি স্বীকার করতে চাই যে আমাদের সংস্কার কাজগুলো তখন এতটা ছিল না। অ্যাকর্ড অ্যালায়েন্স আসার পরে এদিক দিয়ে আমাদের উন্নতি হয়েছে, এটা অনস্বীকার্য। এবং আবার কিছু কিছু জায়গা আছে যে ওরা একটু বেশি তদারকি করে, যে না হলেই হয়। মানে আমেরিকার স্ট্যান্ডার্ড প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু এক না, ওভাবে চিন্তা করতে হবে। যেমন মনে করেন ফায়ারে স্প্রিংকলার, এটা হলো আমাদের 6 তলায় একটা 72 ফিট উপরে হলে প্রয়োজন, এটা সেটা। তো আমরা ওদের সঙ্গে আলোচনা করেছি এবং আমাদের ফায়ারের যে কোডগুলো আমাদের করা হয়েছে, বুয়েটে অনেক সময় দেখা গেল যে বিল্ডিং কোডগুলো আমেরিকাগুলো অনেক সময় কাট অ্যান্ড পেস্ট করা হয়েছে, যেটা আমাদের দেশের জন্য প্রয়োজন না। এই নিয়ে আমাদের অনেক বুয়েটের সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে, ওনারা আমাদের সঙ্গে একমত, ওনারা আবার এগুলো ঠিক করছেন। হ্যাঁ, তো আমার মনে হয় আপনি কি মনে করেন না স্ট্যান্ডার্ডটা পুরোপুরি আসলে মেনটেন করা উচিত? অবশ্যই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আছে, যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে ঠিক আছে। আপনি জানেন যে আমাদের দেশে আর আমেরিকা সেই ওদের শীত প্রধান দেশ, আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, সেখানে অনেকগুলো ব্যাপার এক না। তারপরেও আমি বলবো আন্তর্জাতিক মান যেটা আছে সেটাকে মাথায় রাখতেই হবে। আগে যেমন আমরা সোশ্যাল অডিটের ব্যাপারে অনেক মাথা ঘামাতাম, যে চাইল্ড লেবার, মহিলাদের ম্যাটারনিটি লিভ, এইসব ব্যাপারে, কিন্তু স্থাপনার ব্যাপারে আমরা একটা উদাসীনই ছিলাম, সত্যি কথা। আমি যদি একটা বিষয় একটু জানতে চাই, মানে আমি একটু খালি তাজরির এবং interpret রানা করি প্লাজা যদি। যদি না হতো, আপনারা কি এই উদ্যোগের দিকে কখনোই যেতেন? আমার মনে হয় নতুন ফ্যাক্টরি যেগুলো হতো, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড গ্রিন ফ্যাক্টরি যেগুলো হচ্ছে, এগুলো মেনেই হতো, পুরানগুলো সংস্কার এত হতো না। এটা আপনার কাছে আমি স্বীকার করতে চাই। রানার এই অ্যাকর্ড অ্যালায়েন্স আসার পরে ওদের চাপে হোক বা আমাদের প্রয়োজনেই হোক, আমরা তাগিদে এখন আমরা চিন্তা করি না শ্রমিকদের নিরাপত্তা প্রথম, তারপরে আমার ফ্যাক্টরি, এই জিনিসটা আমাদের কিন্তু আগে এরকম ধারণা ছিল না। রানা প্লাজার পরেই আমরা শিখেছি যে না,
শ্রমিকদের নিরাপত্তা আমাদের দিতেই হবে। কেন যার যে শ্রমিকগুলো মারা গেছে, এতগুলো শ্রমিকের উপরে যদি আমাদের এটা খুব কস্টলি শিখা, হ্যাঁ, তাদের উপরে পা রেখে আমরা শিখেছি, এটা ঠিক না, আগেই করা উচিত ছিল। কিন্তু এখন আমি বলবো যে আমাদের ফ্যাক্টরিগুলোর স্ট্যান্ডার্ড এখন বিশ্বের যে কোনো দেশের চেয়ে আমি বলবো যে ভালো হ্যাঁ, অবস্থায় সেটা আছে। আমরা দেখেছি কয়েকটি ভালো ভালো তো এই বিষয়ে সৈয়দ আহমদ আপনি কিছু বলতে চাচ্ছিলেন হয়তো। না, আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমরা আপনি স্ট্যান্ডার্ডের কথা বলেছেন, আমাদের বিএনবিসি যে কোডটা করা হয়েছে এটা আমি মনে করি যে দিস ইজ ওকে। আজিম ভাইয়ের সঙ্গে আমি ওইভাবে একমত না যে এটা আমাদের অবশ্যই, এবং শেষে উনি এটা বলেছেনও যে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে হবে। তবে যে জায়গাটা আমরা মিনিমাইজ করতে পারি, যেটা আজিম ভাইয়ের কথা থেকে আমি বুঝলাম, যেটা হলো কি আপনি স্ট্রাকচার যে বিল্ডিংটি এক্সিস্ট হয়ে আছে, এই বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি আমি এখন তো আর আমি সেই নিচে থেকে করতেও পারবো না, ওইটা আমি সেই আমেরিকান স্ট্যান্ডার্ডে নিতেও পারবো না। কিন্তু আমি যখন একটি নতুন ভবন করব সেখানে অবশ্যই আমি সেক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু পুরাতন তো building এর আমরা জন্য আরো অবশ্যই- শুনবো আপনার কাছে এই বিষয়ে। আমরা আলোচনার এই পর্যায়ে দিচ্ছি আরো একটি বিরতি, সাথেই থাকুন। ফিরে এলাম আবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। পোশাক কারখানা পরিদর্শন নিয়ে আমাদের সাথে আলোচনায় ছিলেন কলকারখানা অধিদপ্তর ও মহাপরিদর্শক সৈয়দ আহমেদ এবং বিজেপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ আজিম। তো আমরা ফিরছি আবার আলোচনায়। সৈয়দ আহমেদ, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, অ্যাকর্ড এবং অ্যালায়েন্স যে কারখানা পরিদর্শন শুরু করেছে তারা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু আপনারা সরকারের পক্ষ থেকে, আপনারা এবং আইএলও, আপনারা মাত্র 16 ভাগ কাজ শেষ করেছেন। মানে পিছিয়ে থাকার কারণ কি? আপনি এটা একটু খেয়াল করেন, আমরা কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউটে কাজটা আমরা অর্থায়ন করেছি কিন্তু আমাদের ডোনাররা। এবং এখানে আপনি অ্যাকর্ড অ্যালায়েন্সের স্ট্রাকচার যদি দেখেন, অ্যাকর্ড অ্যালায়েন্সে আপনার 250 ইঞ্জিনিয়ার আছে, আমার তো সেটা নাই। আমাকে ডিপেন্ড করতে হচ্ছে বাইরের ইঞ্জিনিয়ার, এবং এটা আমাকে ভেন্ডরের মাধ্যমে আইএলও আমার ফার্ম নিয়োগ করে দিয়েছে, বুয়েটকে নিয়োগ করেছে প্রথমে, তারপরে বুয়েট যখন মানে একটু স্লো হয়েছে তারপরে তারা আবার 2টা ফার্ম নিয়োগ করেছে, দুইটা কনসাল্টিং ফার্ম নিয়োগ করেছে। ওইখানে আমরা কিন্তু একটু সময় পিছিয়ে গিয়েছি। তারপরে যখন আমরা এই রিমেডিয়েশনের কাজ শুরু করলাম, এটা কিন্তু খেয়াল করবেন, দিস এ টেকনিক্যাল ইস্যু, হাইলি টেকনিক্যাল ইস্যু। এখানে কিন্তু কারিগরি সহায়তা ছাড়া আমাদের ভবন মালিকরা বা আমাদের কারখানা মালিকরা এই কাজটি করতে পারবে না। আমরা সেই কারিগরি সহায়তা এনশিওর করবার জন্য ইতিমধ্যেই আমরা কিন্তু একটি আরসিসি গঠনের উদ্যোগ গ্রহণ করেছি সরকার থেকে, অর্থাৎ রিমেডিয়েশন কোঅর্ডিনেশন সেল। এবং এখানে আপনার কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজুক, ফায়ার সার্ভিস, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, এরা সকলে থাকবে এবং এদের মূল কাজ হবে, এবং আইএলও আমাদেরকে সহায়তা এখানেও দেবে। অর্থাৎ রিমেডিয়েশন কাজটি ঠিকমতো হচ্ছে কিনা, ঠিক লাইনে যাচ্ছে কিনা, কারণ রিমেডিয়েশন করবার আগে কিন্তু একটি আপনার কারেক্টিভ অ্যাকশন প্ল্যান তৈরি করতে হয়, আমি সংস্কারের জন্য একটি পরিকল্পনা করতে হয়। সেই পরিকল্পনাটিও কিন্তু আমি যে কেউ করতে পারি না। এই জন্য কিন্তু কিছু ইঞ্জিনিয়ার যদি আমরা তাদেরকে কারিগরি সহায়তা দিতে পারি, ভবন মালিকদেরকে বা আজিম ভাই আপনাদের যারা ফ্যাক্টরি মালিকদেরকে, তাহলে কিন্তু এই কাজটা আগাবে। এবং সেই জন্য আমরা আইএলওর অর্থায়ন যখন পাবো, আমরা আশা করছি যে এই গতি কিন্তু বেড়ে যাবে এবং আমরা এখান থেকে শিখবো। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, যেটা হচ্ছে যে উনি যেমন বলছিলেন এখানে আসলে অর্থের একটি বিষয় আছে, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাকর্ড অ্যালায়েন্স থেকে আপনারা কিন্তু ওইভাবে কি একটা ঋণ পাবার কথা ছিল, সেটা কতটুকু পাচ্ছেন? আর মালিকদেরও কিন্তু একটু অনীহা আছে এইসব সংস্কারের বিষয়ে। আমি বলি, যখন অ্যাকর্ডে অ্যালায়েন্স সৃষ্টি হয়, আমি পার্সোনালি একটা মিটিংয়ে ছিলাম ওয়াশিংটনে, অ্যালায়েন্সের মিটিংয়ে। তারা বলেছিল যে $100 মিলিয়ন যে ফ্যাক্টরিগুলো ছোট ফ্যাক্টরি এবং রেমিডি সংস্কার করতে হবে তাদেরকে দিবে, লোন দিবে আর যে হিসাবে দেখ। ইনফ্যাক্ট সেই টাকাটা কিন্তু ওরা খরচ করেছে ইন্সপেকশনের জন্য, তাদের ইঞ্জিনিয়ারিং ফার্মের জন্য। এটা কোনো ফ্যাক্টরিকে দেওয়া হয়নি, আদৌ দেওয়া হয়নি। তারপর আমাদের ফ্যাক্টরি কিন্তু বসে নেই তাদের পয়সার জন্য, তাদের নিজের অর্থায়নে যেভাবে হোক তারা সংস্কার কাজ করেছে এবং ফ্যাক্টরিকে সার্ভাইভ করতে হবে, এতগুলো ওয়ার্কার নিয়ে তাদের চলতে হবে, সে তার এগেন্স্ট থেকে কাজ করতে পারবে না। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে আমরা কাজ করছি। তো উনি যে কথা বললো, ওদের ফান্ডের একটা সমস্যা আছে, তা অবশ্যই সরকার, এতে আইএলও বা কিছু দাতা সংস্থাতে ফান্ডে দেওয়ার কথা। ফান্ডটা পেলে হয়তো ওনার কাজগুলো আরো ত্বরান্বিত ওনাদের হবে। ইনফ্যাক্ট এইভাবে অ্যাকর্ড অ্যালায়েন্স যে কাজগুলো করেছে, আমাদের সেই $100 মিলিয়ন অ্যালায়েন্স দেওয়ার কথা ছিল, অ্যাকর্ডেরও দেওয়ার কথা ছিল। তো ওগুলো আমাদের ফ্যাক্টরিগুলো না দিয়ে তারা কি করেছে, সেই টাকাগুলো দিয়ে ইঞ্জিনিয়ারিং ফার্ম বা তাদেরকে এঙ্গেজ করেছে, তাদের মাধ্যমে কাজটা করেছে। আমার কথা হলো, ঠিক আছে আমার টাকা প্রয়োজন, বাট অ্যাটলিস্ট তাদের
তদারকিতে আমার কাজটা তো হয়েছে, ফ্যাক্টরিগুলোতে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড চলে এসছে, এটা আমি বলবো কিন্তু যে ভালো। মানে সংস্কারের বিষয়ে মালিকদেরও একটু অনীহা আছে, সহজে কাজগুলো করতে যাচ্ছে না, যা তারা যে সংস্কারগুলো দেখাচ্ছে যে ভবনের এই পরিবর্তন করতে হবে অগ্নির ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে, সেগুলো কিন্তু অনেক না, মালিক- মালিকরা কাজ করতে চাচ্ছে না এই ব্যাপারে আমি একমত না, কারণ মালিকরা না কাজ করলে ওরা কে বললো যে 62% ফ্যাক্টরি একেবারে পারফেক্টলি ওকে, অ্যাকোর্ডেন্স বললো, তো মালিকরা অবশ্যই কাজ করছে। হ্যাঁ, আমাদের অ্যাকোর্ডেন্সের বাইরে কিছু ফ্যাক্টরি আছে অন্যান্য বাইরে যারা ব্র্যান্ড ছাড়া যারা কাজ করে, যেটা ন্যাশনাল অ্যাকশন ন্যাশনাল ইনস্টিটিউটের আচ্ছা, এই বিষয়টা তাহলে আমি একটু ওনার কাছে জানতে চাই, বিশেষ করে আপনারা তো 3780টি কারখানা পরিদর্শন পরিদর্শন, এর বাইরে তো আরো অনেক কারখানা আছে, পোশাক না, কারখানা, আমি সেগুলোর আমি ভবিষ্যৎ। যদি সেটা বলি, আমরা ইতিমধ্যে একটা উদ্যোগ নিয়েছি। আমরা বিজিএমই এবং বিকিমি যারা রপ্তানি করে, এইটা আমরা আগে কিন্তু গুরুত্ব দিয়েছি, কারণ আমার মাথায় কিন্তু আছে 83% রেমিটেন্স, এটা আমার মাথায় আছে। এর বাইরে, হ্যাঁ এটাও খুবই সত্য, এর বাইরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটার দায়ও কিন্তু আমাদেরকেই বহন করতে যারা হবে। বিজিএম মেম্বার না, মেম্বার ফ্যাক্টরি, পৃথিবীর মানুষ কিন্তু আর জিজ্ঞেস করবে না। মেম্বার না এরকম কতগুলো কারখানা আমাদের আমার কাছে এখন পর্যন্ত 1245টা কারখানার তালিকা আছে, সেটা আমরা সেগ্রিগেট করেছি, যেগুলি ইন্সপেকশন হয় নাই। তার মধ্যে বিজিএম বিকিমের কিছু মেম্বার আমার কাছে আছে, যারা প্রায় 2-250 মতো আছে যারা মেম্বার, কিন্তু যারা ইন্সপেকশন হয় নাই, এইগুলিও কিন্তু আমাদের ইন্সপেকশন আওতায় আনতে হবে। যদি আমরা ইন্সপেকশন আওতায় না আনি, এই 1245-এর মতো আমার আছে, হয়তো এর মধ্যে কিছু ডুপ্লিকেসি আছে, কিছু ক্লোজ আছে, কিছু অপারেট করছে না, এরকম কিছু আছে। হয়তো 6 মাস আগে সে এলসি আপনার নিয়েছিল, ইউডি নিয়েছিল, এখন আর সে রপ্তানিও করছে না, কিন্তু তালিকার মধ্যে তার নামটা এখনো আছে। আমরা অ্যাক্টিভ যারা আছে, মানে রপ্তানি করছে, সে সদস্য হোক আর না হোক, তারও অ্যাসেসমেন্ট করবার জন্য কিন্তু আমরা আরেকটি প্রকল্প আমরা তৈরি করতে যাচ্ছি। সেখানে হয়তো আমাদের 40-50 কোটি টাকা লাগবে। আমরা সেইটা সরকারি অর্থায়নে এবং ইভেন আয়ালোর কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে আমি কথা বলেছি, হয়তো তারাও, আমরা এই সরকারি উদ্যোগ যদি গ্রহণ করি তাহলে তারাও কিছু অর্থায়ন করতে সম্মত আছে। আমি আশা করছি যে ওইটা যদি আমরা করতে পারি, তাহলে টোটাল আরএমজি সেক্টরের এই ভবনের অগ্নি, তারপরে বৈদ্যুতিক নিরাপত্তা এবং স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি আমরা এখানে আচ্ছা, আপনার সঙ্গে একটা সাপ্লিমেন্ট করতে চাই আমি, যে আপনি দেখেন যেগুলো আমাদের বিজিএম বিকিমের সদস্য না, স্মার্ট গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে আগুন লেগেছিল, কিন্তু সারা বিশ্বব্যাপী কিন্তু সেই প্রচারণা হয়েছে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে আবার আগুন লেগেছে, তারা আমাদের সদস্য না। ও কে সদস্য না তারা কিন্তু সেটা দেখবে না। এইটা আমরা সরকারকে প্রথম দিন থেকে বলেছি, আয়দার সেই ফ্যাক্টরিগুলো বিজিএমই বা বিকিমের সদস্য হতে হবে, তা না হলো এই 1200 ফ্যাক্টরি যেগুলো আছে এই জন্য আলাদা একটা আপনি সংগঠন করে দেন, তাহলে কিন্তু দায়িত্ব কিন্তু ফলো আপ যদি না থাকে, আলটিমেটলি কিন্তু এটা আমাদের সরকারের উপরে বর্তাবে, আমাদের সেক্টরের উপরেই বর্তাবে। আপনি ভাবমূর্তির কথা বলছিলেন, তো সেক্ষেত্রে অ্যাকর্ড অ্যালায়েন্স 5 বছর পরে এখানে যখন বলে যাবে যে বাংলাদেশের কারখানা ইজ নাও সেফ, তখন কি আপনারা মনে করেন না যে একটা ভালো ব্র্যান্ডিং আমাদের তৈরি হয়ে যাবে? অবশ্যই অ্যাকোয়ারিয়ান্স এখন যে 62% যেটা বললো ফ্যাক্টরিগুলো একেবারে ঠিক, এইটাই আমাদের একটা ব্র্যান্ডিং, এবং 5 বছর যখন 2018-তে শেষ হবে, ইতিমধ্যে আপনি দেখবেন অলমোস্ট 90-95% ফ্যাক্টরি একেবারে সংস্কার মুক্ত হয়ে যাবে। তখন দেখা যাবে যে অ্যাকোয়ারিয়ান্স যে বলে যে না, বাংলা যারা ওদের পাঠিয়েছিল ব্র্যান্ডগুলো, বায়ারগুলো, যে না বাংলাদেশ ইজ নাও রেডি ফর এভরিথিং, যে কমপ্লায়েন্ট ইস্যুতে যা আছে। আমি একটা শেষ প্রশ্ন করতে চাই আপনাকে, অ্যাকর্ড অ্যালায়েন্স চলে যাওয়ার পরে ভবিষ্যৎ কি, মানে এই কারখানা পরিদর্শন কি চলবে ট্রানজিশন, আমরা সেই জন্যই একটা কাজ কিন্তু করেছি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা রিমেডিয়েশন কোঅর্ডিনেশন সেল করেছি। এর মূল 3টা উদ্দেশ্য। একটা হলো এই যে রিমেডিয়েশন হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউটের আওতায়, এই কারখানাগুলির রিমেডিয়েশন কার্যক্রম বা সংস্কার কার্যক্রমকে তদারকি করা, এবং অ্যাকর্ড অ্যালায়েন্সের কাছ থেকে আমরা এক্সপিরিয়েন্সটা নেব, এর কে করবে? ট্রেনিং এটা আমরা করবো আরসিসি থেকে সরকার, এবং এর জন্য ফান্ড করবে আমাদের আইএলও। আপনি ইন্সপেক্টর ফ্যাক্টরি নিশ্চয়ই নিশ্চয়ই এটা আমরা করব, এবং আমরা ফলো আপটা বেশি ইম্পর্টেন্ট। আমরা ফলো আপটা করতে, এবং এখান থেকে আমি যেটা চাচ্ছি কারিগরি জ্ঞান বিনিময়, এই কারিগরি জ্ঞান বিনিময়ের কাজটা যদি আমরা করতে পারি, কারণ অ্যাকর্ড অ্যালায়েন্স, তাহলে আপনি মনে করছেন যে তাহলে আমাদের আমরা নিজেরাই অনেকটাই নিরাপদ এবং হয়ে একটা যাবে। ইঞ্জিনিয়ারিং তো আজকে আসলে গড়ে উঠবে। আমরা এই ছিল আজকের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, দেখা হবে আগামীকাল।